আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল আবদিন, সহকারী অধ্যাপক ইতিহাস, সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712042008। আজকে আমরা পড়ব হচ্ছে ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। এই অধ্যায়ের যে টপিকসটি আমরা পড়ব, সেই বিষয় বা টপিকসটির নাম হচ্ছে লখনৌ চুক্তি। 1916 সালে সম্পাদিত একটি চুক্তি, লখনৌ চুক্তি 1916 সালে সম্পাদিত হয়। এই চুক্তিটি চিত্রে আমরা দেখাই। এই লখনৌ একটি জায়গার নাম। এটি হচ্ছে ভারতের উত্তর প্রদেশের এই জায়গার এই লখনৌ জায়গাটি অবস্থিত। এই লখনৌতে 1916 সালে মুসলিম লীগ এবং ভারতীয় কংগ্রেসের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল লখনৌ নামক স্থানে, সেটি ইতিহাসে লখনৌ চুক্তি নামে পরিচিত। আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় পূর্বের ক্লাসে পড়েছি বা জেনেছি যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিভাজন নীতি এবং হিন্দুদের ক্রমশ অগ্রগতি এবং মুসলমানদের ক্রমশ পিছিয়ে পড়া, অন্ধকারে থাকায় এরকম একটি পরিস্থিতিতে ক্রমেই হিন্দু এবং মুসলমানদের মধ্যে দূরত্ব বা ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল। এরকম সময়ে পরবর্তীতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে এই পার্থক্য ব্যবধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, সেটি আর কোনোভাবেই সমাধান করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমরা জানি যে 1947 সালে এই হিন্দু মুসলমানদের বিরোধ বা বৈষম্যের ভিত্তিতেই ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল। ধর্মের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল। হিন্দু ধর্মীয় ভারতীয় উপমহাদেশ এবং শুধুমাত্র মুসলমানদের জন্য এই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি করা হয়েছিল। তো এরকম হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই যে দ্বন্দ্ব এবং বিরোধ যে শুরু, এবং যার উপরেই ভিত্তি করে এই ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল, এই হিন্দু ও মুসলমানদের মধ্যে এই বিরোধ মীমাংসা বা সমঝোতার ক্ষেত্রে এই প্রথম একটি উদ্যোগ বা চুক্তি ছিল এই লখনৌ চুক্তি। এই লখনৌ চুক্তিতে হিন্দু মুসলমানদের মধ্যে সমঝোতা করার চেষ্টা হয়েছিল। হিন্দুরা কংগ্রেস মুসলিম লীগকে মুসলমানদের একটি প্রতিনিধি বা সংগঠন হিসেবে, দল হিসেবে মেনে নিয়েছিল। মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে নিয়েছিল। মুসলমানদের যে অধিকার সম্পর্কে তারা সচেতন হয়েছিল এবং মুসলমানদেরকে তারা নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচনের সুযোগ করে দিয়েছিল। এই কারণে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই লখনৌ চুক্তিটি একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সুদূরপ্রসারী ভূমিকা রাখে। কারণ এই হিন্দু মুসলমান এই বিভেদ বা বৈষম্য যদি ভারতীয় উপমহাদেশে না থাকতো, তাহলে এই ভারতীয় উপমহাদেশ একটি গ্রেটার শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারত। কিন্তু এই হিন্দু মুসলমানের এই বিভেদ, পার্থক্য, বৈষম্যের কারণে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে যায়, ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে যায়। এবং এই কারণে এই হিন্দু ও মুসলমানদের মধ্যে সমঝোতার একটি অন্যতম উদ্যোগ হচ্ছে এই লখনৌ চুক্তি, যেখানে হিন্দু ও মুসলিম প্রতিনিধি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। এই লখনৌ চুক্তি বিষয়ে আমরা আজকে পড়ার চেষ্টা করব। এই টপিকটি পাঠ করার মাধ্যমে আমরা লখনৌ চুক্তির পটভূমি ব্যাখ্যা করতে পারবো, কি প্রেক্ষাপটে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। লখনৌ চুক্তির বিষয়বস্তু মূল্যায়ন করতে পারবো, বিষয় কি ছিল, কি বিষয় এই চুক্তির মধ্যে ছিল। তারপর হচ্ছে লখনৌ চুক্তির ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, এর ভ্যালুটা কী ছিল, হিস্ট্রিক্যাল ভ্যালুটা কী ছিল, সেই সম্পর্কে আমরা বিশ্লেষণ করতে পারবো। লখনৌ চুক্তি ভারতবাসীর সব দাবি দাওয়া পূরণে যথেষ্ট সহায়ক হয় নাই বিধায় ভারতের আইন মর্লে মিন্টো সংস্কার, এ আইন মর্লে মিন্টো সংস্কার 1909 সালের মর্লে মিন্টো সংস্কার হয়। শাসনতান্ত্রিক সংস্কার করা হয়েছিল। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের কিভাবে পরিচালিত হবে, সরকারের সাথে ভারতের জনগণের সম্পর্ক কীরকম হবে, জনগণকে কীরকম অধিকার সুযোগ সুবিধা দেওয়া হবে, জনগণের ভোটাধিকার থাকবে কিনা, এই সমস্ত বিষয়ে শাসনতান্ত্রিক একটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল ব্রিটিশ সরকার। এই উদ্যোগের জন্য যারা কাজ করেছেন মর্লে মিন্টো আইন, এই উদ্যোগটিকে মর্লে মিন্টো সংস্কার আইন বলা হয়। তো এই মর্লে মিন্টো সংস্কার আইনে ভারতবাসীর যে দাবি দেওয়া, ভারতবাসীর যে অধিকারের দাবি, তাদের যে নির্বাচনের দাবি, তাদের যে দাবি দেওয়া, সেগুলি যথেষ্টভাবে পূরণ হয়নি। এই কারণে এই আইনে যদিও প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি স্বীকার করে নেওয়া হয় এবং মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার প্রদান করা হয়, তবুও এতে মুসলিম সম্প্রদায় পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারেনি। এই মর্লে মিন্টো সংস্কার আইনে
যদিও ভারতীয়দের স্বতন্ত্র নির্বাচনের অধিকার প্রদান করে, নির্বাচন করার অধিকার দেওয়া হয়েছিল, হ্যাঁ, তারপরে মুসলিম সম্প্রদায় নির্বাচনকে অধিকার দেওয়া হয়েছিল, তারপরে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার প্রদান করা হয়, মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা ও প্রদান করা হয়েছিল। তারপরেও মুসলমানরা এই সংস্কারের প্রতি সন্তুষ্ট হতে পারেনি। এ সময় কয়েকটি ঘটনা মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেমন 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদের ঘোষণা তাদেরকে ব্রিটিশ সরকারের প্রতি সন্দিহান করে তোলে। আমরা জানি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটি পূর্ববঙ্গ আসাম নামে যেই প্রদেশটি সৃষ্টি হয়েছিল সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। এই কারণে মুসলিমরা আশার আলো দেখতে পেয়েছিল, মুসলমানদেরকে এগিয়ে নেওয়ার একটি পথ হিসেবে তারা এই বঙ্গভঙ্গে দেখতে পেয়েছিল। কিন্তু পরবর্তীতে হিন্দুদের চাপে, হিন্দুদের আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছে, যা কিনা মুসলমানদেরকে অত্যন্ত ব্যথিত করে তোলে এবং মুসলমানরা ব্রিটিশদের প্রতি সন্দিহান হয়ে পড়ে যে আসলেই তারা মুসলমানদের অধিকার বা স্বার্থ রক্ষা করবে কিনা। এই একটি ব্যাপার। আরেকটি ব্যাপার ছিল একটি বলকান যুদ্ধ। ইউরোপের ইতিহাসে একটি যুদ্ধ আছে বলকান যুদ্ধ, ইউরোপের ইতিহাসে বলকান যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানদের তুরস্কের প্রতি ব্রিটেনের বিরুদ্ধাচরণে ভারতের মুসলমানরা প্রতিবাদ জানায়। এই বলকান যুদ্ধে হচ্ছে ইউরোপের পূর্বে অবস্থিত কয়েকটি দেশ নিয়ে এই বলকান অঞ্চল গঠিত। এই বলকান যুদ্ধে ব্রিটেন বা ব্রিটিশ তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করে, যেটাকে না মুসলমানদের আঘাত লাগে। মুসলমানরা এই তুরস্কের বিরুদ্ধে যে ব্রিটেনের যে যুদ্ধ, ব্রিটিশদের যে যুদ্ধ, তার প্রতিবাদ জানায় এবং মুসলমানরা এই ব্রিটিশদের এই আচরণে দুঃখ পায়, ব্যথিত হয় এবং সন্দিহান হয় যে ব্রিটিশরা আসলেই মুসলমানদের পক্ষে কিনা বা মুসলমানদের স্বার্থ রক্ষায় তারা আসলেই কাজ করবে কিনা। তাছাড়া 1913 খ্রিস্টাব্দের জুলাই মাসে কানপুর মসজিদের ঘটনায় পুলিশের গুলিতে কয়েকজন মুসলমান নিহত হলে মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকার বিরোধী মনোভাব তীব্র রূপ ধারণ করে। এছাড়াও আমরা কি দেখলাম 1913 সালে কানপুর মসজিদে একটি ঘটনায় পুলিশের গুলিতে কয়েকজন মুসলমান নিহত হলে মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব আরও তীব্র আকার ধারণ করে। ব্রিটিশদের প্রতি এমনিতে মুসলমানদের একটি বিরুদ্ধভাবাপন্ন মনোভাব ছিল, তারা প্রথম থেকে ব্রিটিশদেরকে গ্রহণ করতে চায়নি, ব্রিটিশদের সাথে সহযোগিতা করতে চেয়েছিল না। তারপরেও বিভিন্ন মুসলমান পথপ্রদর্শক যেমন সৈয়দ আহমদ খান, আমির আলী, নবাব আব্দুল লতিফ চৌধুরীদের এই সমস্ত আইকনিক নেতৃত্বের উদ্যোগে তাদের কাজের মাধ্যমে মুসলমানরা যদিও ব্রিটিশদের ইংরেজি শিক্ষা গ্রহণ করে, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করছিল, ব্রিটিশদের সাথে সহযোগিতা করার চেষ্টা শুরু করেছিল, কিন্তু ইতিমধ্যে এই সমস্ত দুর্ঘটনা যেমন 1911 সালে বঙ্গভঙ্গ রোধ, তারপরে বলকান যুদ্ধে তুরস্কের বিরুদ্ধে ব্রিটিশের যুদ্ধ, তারপর 1913 সালে কানপুর মসজিদে মুসলমানদের হত্যা, এই সমস্ত ঘটনার কারণে ব্রিটিশদের প্রতি মুসলমানদের যে মনোভাব সেটি আরও বিদ্বেষপূর্ণ হয়, সেটি আরও বিরোধী মনোভাব, মুসলমানদের এই বিরোধী মনোভাব আরও তীব্র আকার ধারণ করে। তারপরে দেখছি ভারতের মুসলমানদের রাজনীতিতে ইংরেজদের বিরুদ্ধে ক্রমবর্ধমান এক ক্ষোভ অসন্তোষ তীব্র প্রভাব ফেলে। তাহলে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের এই ক্ষোভ, অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। এইরকম পরিস্থিতিতে অভিজাত, রক্ষণশীল ও ব্রিটিশ অনুগত নেতাদের বদলে 1912 খ্রিস্টাব্দের পর থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুসলিম লীগের তরুণ সদস্যগণ দলের মধ্যে সক্রিয় হয়ে ওঠে। আমরা জানি প্রতিষ্ঠালগ্নে মুসলিম লীগের যে সমস্ত নেতারা ছিল তারা ম্যাক্সিমামই কি ছিল অভিজাত, বড়লোক বা জমিদার শ্রেণী, এবং তারা ছিল রক্ষণশীল, মানে আগে নিজের পিঠ বাঁচিয়ে চলাই ছিল তাদের মূল নীতি, এবং ব্রিটিশদের অনুগত, ব্রিটিশদের সাথে সহযোগিতা করে চলা, কোনো ব্যাপারে প্রতিবাদ না করা, ব্রিটিশদের সাথে সহযোগিতা করে চলাই ছিল এই সমস্ত নেতাদের মূল লক্ষ্য। কিন্তু পরবর্তীতে 1912 খ্রিস্টাব্দের পর থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুসলিম লীগের তরুণ যেই নেতারা আসে মুসলিম লীগে, তারা দলের মধ্যে সক্রিয় হয়ে ওঠে। এ সময় কট্টর কংগ্রেসী মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন। আমরা জানি মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা জানি, তিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন। সেই সময়ে মুসলিম লীগের সভাপতি হন মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান প্রস্তাব পেশ করেছিলেন, তিনি পাকিস্তানের জনক বলা হয় তাকে। এই সেই পরিচিত মোহাম্মদ আলী জিন্নাহ অল্প বয়সে, তরুণ বয়সে তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হন এবং তিনি কট্টর কংগ্রেসী ছিলেন, মানে কংগ্রেস, ভারতীয় যে জাতীয় কংগ্রেস, সেই কংগ্রেসের একজন ডেডিকেটেড কর্মী ছিলেন। সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের ডেডিকেটেড কর্মী হওয়া সত্ত্বেও মোহাম্মদ আলী জিন্নাহ এই মুসলমানদের জন্য এই মুসলিম লীগে যোগদান করেন। 1913 খ্রিস্টাব্দের মার্চে মুসলিম লীগের লখনৌ অধিবেশনের দলের নতুন গঠনতন্ত্র প্রণীত হয়। দলের নতুন গঠনতন্ত্র
দল কিভাবে গঠিত হবে, কিভাবে চলবে, এই সমস্ত রূপরেখা নতুন করে তৈরি হয়, প্রণীত হয় 1913 সালে। এতে বলা হয় যে জাতীয় ঐক্য গড়ে তোলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং স্বরাজ অর্জনই হচ্ছে মুসলিম লীগের অন্যতম উদ্দেশ্য। মুসলিম লীগের নতুন উদ্দেশ্য কি হলো? জাতীয় ঐক্য গড়ে তোলা। সারা ভারতে সমস্ত জাতিগোষ্ঠী যারা আছে সবার মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে। তার হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। আমরা জানি ভারতে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতির লোকেরা বাস করে, এদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এবং স্বরাজ মানে নিজ রাষ্ট্র, নিজ দেশ। তখন ভারতীয়দের কোনো নিজস্ব রাষ্ট্র বা কোনো দেশ ছিল না, তারা ছিল ব্রিটিশদের একটি উপনিবেশ, ব্রিটিশদের দখলে থাকে একটি অঞ্চল। এই কারণে মুসলিম লীগের একটি অন্যতম উদ্দেশ্য নির্ধারিত করা হয় স্বরাজ অর্জন, যা ভারতের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। তাহলে এক জায়গায় এসে কংগ্রেস এবং মুসলিম লীগের উদ্দেশ্য মিলে যায়। কংগ্রেসও চাচ্ছিল স্বরাজ অর্জন করা, স্বাধীনতা অর্জন করা, মুসলিম লীগও চাচ্ছিল স্বরাজ বা স্বাধীনতা অর্জন করা। এই উদ্দেশ্য মিলে যাওয়ার কারণে কংগ্রেস ও মুসলিম লীগ একই স্থানে, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সদ্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। তাদের মধ্যে কংগ্রেস ম্যাক্সিমাম হিন্দুদের দ্বারা পরিচালিত হতো, সেই কারণে মুসলমানদের প্রতিনিধি হিসেবে মুসলিম লীগ গঠিত হয়। এই কারণে প্রথম থেকে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে দ্বন্দ্ব বা বৈরী পরিবেশ ছিল, এই একটি উদ্দেশ্য, স্বরাজ অর্জনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। ফলে মুসলিম লীগ ও কংগ্রেস প্রায় একই সময়ে ওই স্থানে তাদের বার্ষিক অধিবেশন আহ্বান করে। কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক অ্যানুয়াল কনভেনশন বা বার্ষিক অধিবেশন আহ্বান করে। এক দলের প্রতিনিধিগণ আরেক দলের অধিবেশনে যোগদান করে, যেমন মুসলিম লীগের প্রতিনিধিরা কংগ্রেসের অধিবেশনে যোগদান করে, আবার কংগ্রেসের প্রতিনিধিরা মুসলিম লীগের অধিবেশনে যোগদান করেন। 1915 খ্রিস্টাব্দে বম্বে শহরে অনুষ্ঠিত উভয় দলের সম্মেলনেই সরকারি নীতির সমালোচনা করা হয় এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ঐক্যের উপর জোর দেওয়া হয়। 1915 খ্রিস্টাব্দে বম্বে শহরে অনুষ্ঠিত হয় কংগ্রেস এবং মুসলিম লীগের উভয় দলেরই সম্মেলন অনুষ্ঠিত হয় 1915 সালে বম্বে শহরে। এবং এই সম্মেলনে উভয় দলই, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ঐক্যের উপর জোর দেয়। ঐক্য, যে সমগ্র ভারত একসাথে ঐক্যবদ্ধ হতে হবে, এই ঐক্যের উপরে হিন্দু মুসলমান তারা একমত হয় এবং ঐক্যের উপরে জোর দেয়। পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগ এদের বার্ষিক সম্মেলন লখনৌ শহরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। 1915 সালে বম্বে সম্মেলন হওয়ার পরে পরবর্তী বছর 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলই তাদের সম্মেলন লখনৌ শহরে অনুষ্ঠান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উভয় সম্প্রদায় ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের নীতির প্রশ্নে একটা সমঝোতায় আসে। শাসনতান্ত্রিক সংস্কার বলতে আমরা জানি যে শাসনতন্ত্র, যে শাসন কিভাবে পরিচালিত হবে, সরকারের সাথে জনগণের সম্পর্ক কি হবে, জনগণের অধিকার কি হবে, জনগণ কি অধিকার ভোগ করবে, এই সমস্ত এই শাসনতন্ত্রে লেখা থাকে। এই শাসনতন্ত্র সংস্কারে কি কি থাকবে, হিন্দু মুসলমানের সম্পর্ক কি থাকবে, ভারতের জাতীয় ঐক্যের বিষয়ে মতামত কি হবে, জনগণের অধিকার কি হবে, এই সমস্ত বিষয়ে হিন্দু মুসলমান বা কংগ্রেস ও মুসলিম লীগ এক হয় এবং সমঝোতায় আসে। এটাই ইতিহাসে লখনৌ চুক্তি নামে পরিচিত। লখনৌ চুক্তির বৈশিষ্ট্য, লখনৌ চুক্তির মাধ্যমে মুসলিম লীগ ও কংগ্রেস তাদের মিলিত দাবি পেশ করে। লখনৌ চুক্তিতে যে দাবিগুলি করা হয়েছিল সেগুলো মুসলিম লীগ এবং কংগ্রেস মিলিতভাবে এই দাবিগুলি পেশ করেছিল। চুক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। প্রথমে আমরা দেখতে পাই লখনৌ চুক্তিতে কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা 150 জন করার সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে 5 ভাগের 4 ভাগ হবে নির্বাচিত সদস্য এবং বাকি 1 ভাগ হবে মনোনীত সদস্য। তো এটা কেন্দ্রীয় যে আইনসভা হবে বা সংসদ ভবন আমরা যেটাকে চিনি, যা আইনসভা, সংসদ ভবন হচ্ছে কি আইনসভা, কেন্দ্রীয় যে আইনসভা হবে, এই আইনসভার সদস্য সংখ্যা কত হবে? 150 জন। এই 150 জনের মধ্যে 5 ভাগের 4 ভাগ হবে নির্বাচিত, 4 ভাগ সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, আর যে 1 ভাগ তারা থাকবে মনোনীত, সরাসরি মনোনীত হবে। যেমন আমরা বর্তমানে দেখি যে সংরক্ষিত নারী আসন আমরা দেখতে পাই, এরকম ওই 1 ভাগ মনোনীত থাকবে, তারা নির্বাচনের প্রয়োজন হবে না। যতদূর সম্ভব ব্যাপক ভোটাধিকারের ভিত্তিতে সদস্যগণ নির্বাচিত হবেন। সর্বাধিক ব্যাপক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হতে হবে। নির্বাচিত সদস্যদের 1/3 হবে মুসলিম সদস্য এবং নিজ সম্প্রদায়ের দ্বারাই তারা নির্বাচিত হবেন। তাহলে নির্বাচিত সদস্যদের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ হবে মুসলমান, এবং মুসলমানদের ভোট দ্বারাই নির্বাচিত হবে। মুসলমানরা যে সমস্ত এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেই সমস্ত এলাকায় মুসলমানদের ভোট দ্বারাই এই মুসলমান
প্রতিনিধিরা নির্বাচিত হবে। 3 ভাগের যে 1 ভাগ, এই 1 ভাগ মুসলমানরা নির্বাচিত হবে এবং মুসলমানরা মুসলমানদের ভোট দ্বারাই নির্বাচিত হবে। কেন্দ্রের হাতে থাকবে প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, শুল্ক, রেলওয়ে, ডাক ও তার বিভাগ। তাহলে কেন্দ্রীয় সরকার যেটা থাকবে ব্রিটিশ সরকারের অধীনে, সেই কেন্দ্রীয় সরকারের হাতে কি এই কয়েকটা বিভাগ, যেমন প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, এই কয়েকটি বিভাগ শুধু কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। আর অন্যান্য সকল বিষয়ে এই নির্বাচিত সদস্যদের অধিকার দিতে হবে। ভারত সচিবের কাউন্সিল বিলুপ্ত করতে হবে এবং ব্রিটিশ সরকারই তাকে বেতন দেবে। ভারত সরকারের কাউন্সিল, ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে ভারত সচিব, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ শাসন পরিচালনা করত। তো এই লখনৌ চুক্তিতে দাবি করা হয় যে ভারত সচিবের এই যে কাউন্সিল পদ, এটি বিলুপ্ত করতে হবে। আর যদি থাকেও তাহলে এই সচিবের যে বেতন ভাতাদি, এগুলি ব্রিটিশ সরকারের অর্থ থেকেই পরিচালনা করতে হবে। ভারতীয়দের কাছ থেকে যে অর্থ আদায় করা হয় তা থেকে দেওয়া যাবে না, ব্রিটিশ সরকারের অর্থ দিয়ে তার বেতন পরিচালনা করতে হবে। তার সাহায্যকারী সচিব যদি থাকে, এই সচিবের সাহায্যকারী 2 জন সাহায্যকারী থাকবে, এদের মধ্যে একজন হতে হবে ভারতীয়। সচিব থাকলে তার 2 জন সহকারী হবে, এর মধ্যে একজন থাকতে হবে ভারতীয়। দ্বিতীয়ত 2 নম্বর চুক্তিতে আমরা দেখতে পাই, চুক্তিতে প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে দাবি করা হয় যে বৃহৎ প্রদেশের সদস্য সংখ্যা 125 জনের কম হবে না। বড় বড় যে প্রদেশগুলি আছে সেগুলোর সদস্য সংখ্যা 125 জন হতে হবে মিনিমাম, এর কম হবে না। ছোট প্রদেশগুলিতে এর সংখ্যা হবে 50 থেকে 75-এর মধ্যে। ছোট যে প্রদেশ সেগুলো হবে 50 থেকে 75-এর মধ্যে, আর বড় প্রদেশগুলির সদস্য সংখ্যা হবে 125। প্রদেশের ক্ষেত্রেও 4/5 সদস্য হবেন নির্বাচিত, মানে 5 ভাগের 4 ভাগ হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে এবং অবশিষ্ট 1 ভাগ হবে মনোনীত, সিলেক্টেড। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সংখ্যালঘুরা, যেমন মুসলমান সহ অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় ভারতে আছে, তাদের নির্বাচিত করার, তাদের প্রতিনিধিদের অংশগ্রহণ করার যথেষ্ট সুযোগের ব্যবস্থা রাখতে হবে। প্রদেশগুলোতে নির্বাচিত সদস্য সংখ্যার ক্ষেত্রে মুসলিম সদস্য থাকবে পাঞ্জাবে যে সমস্ত এলাকা, পাঞ্জাবে 50%, যুক্তপ্রদেশে 30%, মধ্যপ্রদেশে 15%, বাংলায় 24%, বিহারে 25%, মাদ্রাজে 15% এবং বোম্বেতে 33%। মানে জনসংখ্যার আধিপত্য, হিন্দু মুসলমান জনসংখ্যার আধিপত্য হিসেবে এই পার্সেন্টেজ, এই শতকরা হিসেবটি ঠিক করে দেওয়া হয়। মানে যেখানে মুসলমান বেশি সেখানে এত পার্সেন্টেজ হবে, যেখানে হিন্দু বেশি সেখানে এত পার্সেন্টেজ হবে। এখানেও পৃথক নির্বাচক মণ্ডলীর মাধ্যমে মুসলিম প্রতিনিধিরা নির্বাচিত হবে। মুসলমানরা মুসলমানদের ভোটের দ্বারাই নির্বাচিত হবে, তবে শর্ত ছিল যে এসব সংরক্ষিত আসন ছাড়া মুসলমানরা কেন্দ্রীয় ও প্রাদেশিক অন্য কোনো আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না। এই শর্তটাই ছিল এই লখনৌ চুক্তির একটি অন্যতম কালো দিক, অন্যতম খারাপ দিক। এইখানে বলা হয়েছে যে এই সিলেক্টেড সংরক্ষিত যে আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল, সংখ্যালঘু বা মুসলমানদের জন্য যে সংরক্ষিত আসনগুলি রাখা হয়েছে, এই সংরক্ষিত আসন ছাড়া মুসলমানরা কেন্দ্রীয় বা প্রাদেশিক সরাসরি নির্বাচন করার যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে না। মুসলমানরা শুধুমাত্র তাদের জন্য যে নির্ধারিত যে আসন, সেই জায়গাগুলোতেই তারা অংশগ্রহণ করতে পারবে। কেন্দ্রীয় ও প্রাদেশিক অন্য কোনো আসনের জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না। 3 নম্বর চুক্তিতে আমরা দেখতে পাই, লখনৌ চুক্তিতে সিদ্ধান্ত হয় যে কেন্দ্রীয় বা প্রাদেশিক আইন পরিষদে উপস্থিত কোনো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিল কখনো গৃহীত হবে না যদি উক্ত সম্প্রদায়ের 3/4 সদস্য সেই বিলের বিরোধিতা করে। কোনো বিলই পাশ হবে না যদি সেই বিলের উপরে সেই সম্প্রদায়ের 4 ভাগের 3 ভাগ সদস্য ভোট না দেয়। 4 ভাগের 3 ভাগের ভোট যদি পড়ে তাহলে সেই বিল পাশ হবে, আর 4 ভাগের 3 ভাগ যদি সেই বিলের বিরোধিতা করে তাহলে সেই বিল পাশ হবে না। 4 নম্বরে আমরা দেখতে পাই, কংগ্রেস ও মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করার সিদ্ধান্ত নেয়। প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে প্রদেশে নিজেরা নিজেদেরকে শাসন করার যে অধিকার, নিজেদের স্বাধীনতার যে অধিকার, সেই বিষয়ে কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রে কাজ করার সিদ্ধান্ত নেয়। যে স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান বা কংগ্রেস মুসলিম লীগ একত্রে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চমত 5 নম্বরে আমরা দেখতে পাই, লখনৌ চুক্তির দাবি করা হয় যে ডোমিনিয়ন সরকার সমূহের সঙ্গে ব্রিটিশ সরকারের উপনিবেশ মন্ত্রীর যে সম্পর্ক, ভারত সরকারের সাথে ভারত সচিবের সম্পর্ক হতে হবে অনুরূপ। ডোমিনিয়ন সরকার আমরা জানি ব্রিটিশদের সারা পৃথিবী জুড়ে ব্রিটিশদের অনেক উপনিবেশ ছিল, অনেক দখলকারী জায়গা ছিল। এই দখলকৃত জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গায় ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছিল, মানে স্বায়ত্তশাসন দিয়েছিল।
স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দিলেও তারা কিন্তু ব্রিটিশ সরকারের অধীনেই ছিল। যেমন কানাডা ছিল, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম উল্লেখযোগ্য কিছু এলাকা ছিল, এগুলি স্বাধীন হলেও এরা কিন্তু ব্রিটিশ সরকারের অধীনেই ছিল। এই সমস্ত এলাকাগুলিকে বলা হতো ডোমিনিয়ন। এই ডোমিনিয়নের মন্ত্রীর সাথে ব্রিটিশ সরকারের যেরকম সম্পর্ক থাকছিল, সেরকমই ভারত সরকারের সাথেও ভারত সচিবেরই সেরকম সম্পর্ক রাখতে হবে। সর্বোপরি ভারতবর্ষের ব্রিটিশ শাসনামলের ইতিহাসে লখনৌ চুক্তি হচ্ছে প্রথম হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার স্মারক। আমরা পূর্বেই বলেছি, এই লখনৌ চুক্তি হচ্ছে ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে সমঝোতার একটি প্রথম চুক্তি বা প্রথম স্মারক। ভারতের জন্য একটি সংবিধানের মূল রূপরেখা প্রণয়নে এটা ছিল কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ প্রয়াস। কংগ্রেস ও মুসলিম লীগের একটি একত্র কাজ বা যৌথ প্রয়াস ছিল ভারতের জন্য একটি সংবিধান বা শাসনতন্ত্র বা সংবিধান রচনা করা। এ চুক্তি হিন্দু ও মুসলমানদের মধ্যে রাজনৈতিক সহযোগিতার ভিত্তি রচনা করে। এর দ্বারা উভয় সম্প্রদায় সরকারের নিকট যুক্তভাবে নিজেদের দাবিনামা পেশ করার সুযোগ পায়। উভয় সম্প্রদায় যুক্তভাবে ব্রিটিশ সরকারের কাছে নিজেদের দাবিনামা পেশ করার সুযোগ পায়। কংগ্রেস প্রথমবারের মতো লখনৌ চুক্তিতে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার স্বীকার করে নেয়। কংগ্রেস প্রথমবারের মতো এই লখনৌ চুক্তির মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার স্বীকার করে। ভারতীয় মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বলেও মুসলিম লীগকে মেনে নেয়। মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবেও মুসলিম লীগকে মেনে নেয়। তবে এ চুক্তির কিছু সমালোচনা রয়েছে। যেমন আমরা পূর্বে যেটা বললাম যে মুসলমানরা বাংলা ও পাঞ্জাব মুসলমানদের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল। শুধুমাত্র হিন্দু মুসলিম সমঝোতার খাতিরে তাদেরকে এই দুই প্রদেশে জনসংখ্যা অনুপাতে কম সংখ্যক নির্দিষ্ট আসন মেনে নিতে হয়েছে। যেমন যে আমরা যেটা দেখলাম যে সরাসরি নির্বাচিত যে পদ্ধতি, সেখানে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে না। মুসলমানরা কেবলমাত্র তাদের যে নির্ধারিত স্থান, নির্ধারিত যে আসন, মনোনীত যে আসন, সেই সমস্ত আসনে শুধুমাত্র মুসলমানদের নির্বাচনের মাধ্যমেই মুসলমানরা প্রতিনিধিত্ব করতে পারবে বা নির্বাচিত হতে পারবে। 3 নম্বর চুক্তিতে আমরা সম্ভবত এটা দেখে আসলাম। তো এটাই মুসলমানরা মেনে নিতে পারেনি, কারণ বাংলা ও পাঞ্জাব সহ আরও কিছু প্রদেশে মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তো সেখানে যদি সরাসরি নির্বাচন হলে স্বাভাবিকভাবেই মুসলমানরা কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেত। কিন্তু এখন কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতার কারণে, চুক্তির কারণে এখানে কিন্তু আসন সংখ্যা নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেমন পাঞ্জাবে 50, বাংলায় 40, এর বাইরে কিন্তু আর যেতে পারবে না। কিন্তু এখানে কিন্তু মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ। মুসলমান যদি এখানে সরাসরি নির্বাচন হতো, স্বাভাবিকভাবেই মুসলমানরা এই 50% বা 40%-এর চেয়েও বেশি প্রতিনিধিত্ব তারা নির্বাচন করতে পারত। এই কালো দিক বা এই খারাপ দিকটির কারণেই এই লখনৌ চুক্তিটি সফল হতে পারেনি। শুধুমাত্র হিন্দু মুসলিম সমঝোতার খাতিরে তাদেরকে এ দুই প্রদেশের জনসংখ্যা অনুপাতে কম সংখ্যক নির্দিষ্ট আসন মেনে নিতে হয়েছে। বাংলার নেতা নবাব আলী চৌধুরী এই চুক্তির প্রতিবাদে বাংলা প্রাদেশিক মুসলিম লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান এবং সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনে যোগদান করেন। এই চুক্তির প্রতিবাদ করেছিলেন বাংলার নেতা নবাব আলী চৌধুরী, এবং তিনি এর প্রতিবাদে মুসলিম লীগের পদ থেকে পদত্যাগ করেন এবং সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনে যোগদান করেন। অন্যদিকে এই চুক্তির ফলে পাঞ্জাবে প্রাদেশিক মুসলিম লীগ বিভক্ত হয়ে পড়ে। পাঞ্জাব যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রদেশ, এখানে মুসলিম লীগ বিভক্ত হয়ে পড়ে, কারণ একদল এই চুক্তির পক্ষে ছিল, আরেক দল এই চুক্তির বিরোধিতা করে এই বিভক্ত হয়ে পড়ে। মাদ্রাজে তামিলভাষী মুসলমানরা চুক্তির বিরোধিতা করে। মাদ্রাজেও যে তামিল ভাষাভাষী মুসলমানরা ছিল, তারাও এই চুক্তির বিরোধিতা করে। তবুও এটা অনস্বীকার্য যে 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি উপনিবেশিক ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, যার প্রভাব ছিল সুদূর প্রসারী। এই সমালোচনা বা এই খারাপ দিক থাকলেও ভারতীয় হিন্দু মুসলমানদের যে ক্রমবর্ধমান বৈষম্য, ক্রমবর্ধমান দ্বন্দ্ব সংঘাত বিরাজমান ছিল, তার মধ্যে এই লখনৌ চুক্তি ছিল এক প্রথম হিন্দু মুসলমান বা কংগ্রেস মুসলিম লীগের মধ্যে প্রথম একটি সমঝোতামূলক স্বাক্ষর বা চুক্তি, যেখানে হিন্দু মুসলমান বা কংগ্রেস মুসলিম লীগ একটি জাতীয় ঐক্য গঠনের জন্য চেষ্টা করেছিল। তো সবশেষ আমরা যেটা বুঝতে পারলাম যে এই ক্রমবর্ধমান হিন্দু এবং মুসলমানদের যে বৈষম্য, মুসলমান ও হিন্দুদের মধ্যে যে দ্বন্দ্ব, এগুলা ক্রমেই বেড়েই চলেছিল। এবং আমরা জানি সবশেষে এই হিন্দু মুসলমানের ধর্মের উপরে ভিত্তি করে ভারতীয় উপমহাদেশ 1947 সালে বিভক্ত হয় এবং শুধুমাত্র মুসলমানদের জন্য একটি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করা হয়েছিল।
তো এই হিন্দু ও মুসলমানদের মধ্যে যদি এই দ্বন্দ্ব বা সংঘাত বৈষম্য যদি না থাকতো, তাহলে ঐক্যবদ্ধ একটি ভারত, গ্রেটার একটি ভারত প্রতিষ্ঠা করা সম্ভব হতো। এরই প্রচেষ্টা হিসেবে এই লখনৌ চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লখনৌ চুক্তি প্রথম হিন্দু মুসলমানদের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করে, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা করার চেষ্টা করে। কংগ্রেস এবং মুসলিম লীগ প্রথম এই লখনৌ চুক্তির মাধ্যমেই ঐক্যবদ্ধ ভারত গড়ার চেষ্টা করেছিল, ঐক্যবদ্ধ ভারত গঠনের জন্য চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই হিন্দু মুসলমানদের এই লখনৌ চুক্তির মাধ্যমে হিন্দু মুসলমানদের যে ঐক্যের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটি পরবর্তীতে টিকে থাকতে পারে নাই এবং পরবর্তীতে হিন্দু মুসলমানদের মধ্যে এই সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। তো হিন্দু মুসলমানদের মধ্যে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই লখনৌ চুক্তির এই সমঝোতা, লখনৌ চুক্তির এই সমঝোতা চুক্তিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি কিনা ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।